ফেব্রিসিয়াস থেকে তৈরি হয় বি সেল অথবা বি লিম্ফোসাইট। এই জন্যই বলা হবে যে হচ্ছে যে বি সেলের নাম কেন বি সেল, বি লিম্ফোসাইটের নাম কেন বি লিম্ফোসাইট, কারণ এই যে বার্সা ফেব্রিসিয়াসের বি থেকে আসছে হচ্ছে বি লিম্ফোসাইট। তারপর হচ্ছে থাইমাস, থাইমাস থেকে তৈরি হয় হচ্ছে টি সেল, টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট তৈরি হয় থাইমাস থেকে, এই জন্য তার নাম হচ্ছে টি সেল, টি লিম্ফোসাইট। হিউম্যানের ক্ষেত্রে বোন ম্যারো থেকে হচ্ছে যে বি সেল তৈরি হয়, বোন ম্যারো। তাহলে আমি প্রাইমারি অর্গানের কথা বললাম। বার্ডের ক্ষেত্রে একটা হচ্ছে বার্সা ফেব্রিসিয়াস আর একটা হচ্ছে থাইমাস। আরেকটা বললাম যে হচ্ছে যে বোন ম্যারো। হিউম্যানের ক্ষেত্রে বোন ম্যারো থেকেও হচ্ছে যে এই লিম্ফোসাইট তৈরি হয়। আরেকটি হচ্ছে সেকেন্ডারি অর্গানের ভিতরে আছে স্প্লিন, তারপরে সিকাল টনসিল। এগুলো বার্ডের ক্ষেত্রে সিকাল টনসিল থাকে, আমাদের ক্ষেত্রে এমনি যে টনসিল থাকে। তারপরে হার্ডেরিয়ান গ্ল্যান্ডটা হচ্ছে আসলে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, চোখ থেকে যে পানি বের হয় আমাদের টিয়ার, এটা হার্ডেরিয়ান গ্ল্যান্ড, এক ধরনের গ্ল্যান্ড আছে চোখে। তারপরে হচ্ছে এটাকে গাল্ট বলে, গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। এরকম হিউম্যানের ক্ষেত্রে আরো কিছু সেকেন্ডারি অর্গান থাকে, যেমন পেয়ার্স প্যাচেস বলে, তারপরে লিম্ফ নোড। এগুলো হচ্ছে যে এভিয়ান মানে ইমিউন সিস্টেমের সেকেন্ডারি অর্গান, লিম্ফ নোড, পেয়ার্স প্যাচেস এগুলো। তাহলে আমি যেটা আলাপ করলাম এই স্লাইডে আমরা, যে হচ্ছে যে এভিয়ান ইমিউন সিস্টেম হচ্ছে যে কিছু ইমিউন সিস্টেমে কিছু অর্গান আছে, এই অর্গানগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাইমারি অর্গান, একটা সেকেন্ডারি অর্গান। প্রাইমারি অর্গান যেগুলো, সেগুলোর থেকে প্রিলিমিনারি স্টেজে লিম্ফোসাইট তৈরি হয়, সেকেন্ডারি অর্গানে যে সেটা স্টোর থাকে, পরবর্তীতে এখান থেকে কাজ করে। ঠিক আছে? তো প্রাইমারি অর্গানের ভিতরে আমি বললাম যে বার্সা ফেব্রিসিয়াস, থাইমাস, আবার হিউম্যানের ক্ষেত্রে বলছি যে বোন ম্যারো আছে। আর সেকেন্ডারি অর্গানে স্প্লিন, সিকাল টনসিল, হার্ডেরিয়ান গ্ল্যান্ড, গাট অ্যাসোসিয়েট লিম্ফয়েড টিস্যু, লিম্ফ নোডস, পেয়ার্স প্যাসেস, এরকম বিভিন্ন অর্গান আছে। তো এখন একটা জিনিস যে হচ্ছে যে আমরা একটা ডিজিজের নাম জানি কিনা, ইনফেকশাস বার্সাল ডিজিজ নাম জানি, নাম শুনছি কেউ? জি স্যার। আমরা যে যখন ফার্স্ট লেকচারে নিয়ে আলাপ করতেছিলাম, ওখানে আমরা ভাইরাল ডিজিজ বলতে যে এরকম বলেছিলাম আর কি, যে ইনফেকশাস বার্সাল ডিজিজ, অথবা এটা আরেকটা নাম হচ্ছে গাম্বরো ডিজিজ। তো ইনফেকশাস বার্সাল ডিজিজে তাহলে ভাইরাস কোথায় আক্রমণ করে, কোথায় অ্যাটাক করে? ইমিউন সিস্টেমে। হ্যাঁ, বার্সা ফেব্রিসিয়াস বা ইমিউন সিস্টেমে মানে অ্যাটাক করে। এই জন্য যে এটা যেহেতু ইমিউন সিস্টেমের প্রাইমারি অর্গান, এটা যখন ডিস্ট্রয় হয়ে যায় তখন বার্ডের ইমিউনিটি ডিস্ট্রয় হয়ে যায়, বার্ড ইমিউনো সাপ্রেসড হয়ে যায়। অন্য যে কোনো ডিজিজেও হচ্ছে যে ইমিউনো সাপ্রেশন হয়, কিন্তু ইনফেকশাস বার্সাল ডিজিজে সরাসরি ইমিউন সিস্টেমের প্রাইমারি অর্গানকে তারা এফেক্ট করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে বার্ড ইমিউনো সাপ্রেসড হয়ে যাবে এবং খুব সহজে হচ্ছে যে মানে মর্টালিটি, মারা যাবে। তো আমরা এখানে আমি ইনডিসক্রিমিনেটলি কিছু সেলস অফ ইমিউন সিস্টেমের কিছু সেল আছে যেগুলো ইমিউন সিস্টেমের সাথে ইনভলভ, যেমন হচ্ছে লিম্ফোসাইট। প্রথমে যদি বলি, ইন জেনারেল যদি বলি, সেটা হচ্ছে লিম্ফোসাইটের ভিতরে আমরা জানি যে ফিজিওলজিতে আমরা পড়েছি যে লিম্ফোসাইট দুই ধরনের হয়। একটা হচ্ছে কি মানে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এটা নিয়ে একটু পরেই করব, যে এখানে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের আমরা একটা ছবি দিয়েছি এমনি। তো এখানে বি লিম্ফোসাইটের এখান থেকে দেখা যাচ্ছে যে ওয়াই এর মতো চিহ্ন আছে, তোমরা কি দেখতে পাচ্ছ ছবি? হয়তো হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। ওয়াই এর মতো চিহ্ন আছে। তো এটা হচ্ছে যে অ্যান্টিবডির এরকম একটা শেপ থাকে, ওয়াই শেপ। তো বি লিম্ফোসাইট থেকে যেহেতু অ্যান্টিবডি তৈরি হয়, প্লাজমা সেল এবং অ্যান্টিবডি তৈরি হয়, এই জন্য এখানে এরকম। আবার টি লিম্ফোসাইট এর এখানে হচ্ছে যে দেখাচ্ছে কিছু সিক্রেটিং হচ্ছে এরকম একটা দেওয়া আছে। তো এটা টি লিম্ফোসাইট থেকে ওই যে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট থেকে টক্সিন রিলিজ হয়, যেটা যে সেলকে ডেথ করে। এই জন্য এরকম একটা ফিগার দিয়েছে আর কি। তো যাই হোক, আমরা যদি ব্লাড সেলের কথা চিন্তা করি, তাহলে আরবিসি, তারপর হচ্ছে ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসির আন্ডারে হচ্ছে এই
মানে WBC মানে হোয়াইট ব্লাড সেলের আন্ডারে আছে গ্রানুলোসাইট, এক গ্রানুলোসাইট, তাই না? এই গ্রানুলোসাইটের মধ্যে আছে হচ্ছে নিউট্রোফিল, বেসোফিল এবং হচ্ছে যে ইওসিনোফিল। নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল এগুলো হচ্ছে গ্রানুলোসাইট। আর এক গ্রানুলোসাইটের মধ্যে আছে মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট, তাই না? মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। এর ভিতরে লিম্ফোসাইট বললাম যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এই মনোসাইট যখন ব্লাডে থাকে তখন হচ্ছে মনোসাইট, আর যখন টিস্যুতে আসে, টিস্যুতে যখন জমা হয় তখন সেটাকে বলে ম্যাক্রোফেজ। আমি বুঝাতে পারছি? মনোসাইট যখন ব্লাডে থাকে তখন মনোসাইট। মনোসাইট যখন, আমি বললাম যে এক গ্রানুলোসাইটের মধ্যে দুইটা আছে, মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। এই মনোসাইট যখন ব্লাডে থাকে তখন মনোসাইট, কিন্তু যখন হচ্ছে যে টিস্যুতে এসে জমা হয়, টিস্যুতে আমাদের টিস্যু সেলে যখন জমা হয় তখন সেটাকে বলা হয় ম্যাক্রোফেজ। তারপরে হচ্ছে ডেনড্রাইটিক সেল, প্ল্যাটিলেটস, মাস্ট সেল, এগুলো হচ্ছে মানে ইমিউন সিস্টেমের সেল। তো তোমরা মানে এই স্লাইড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, তারপর ন্যাচারাল কিলার সেল আছে, এগুলো ইমিউন সিস্টেমের সেল। স্লাইড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের ইমিউন সিস্টেমের যে সেলগুলো আছে এই সেলগুলো সম্পর্কে একটু জানতে হবে। জিজ্ঞাসা করা হবে যে ইমিউন সিস্টেমের কিছু অর্গানের নাম বলো, ইমিউন সিস্টেমের কিছু সেলের নাম বলো, ঠিক আছে? স্যার মনোসাইট টিস্যুতে থাকলে কি বললেন এটা? মনোসাইট টিস্যুতে থাকলে এটাকে বলে ম্যাক্রোফেজ। আমরা বলেছিলাম না যে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এগুলো ফেগোসাইটোসিসে অংশ নেয়। তো ম্যাক্রোফেজ এখানে তোমরা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? তাহলে একটু একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু আলাপ করে নেই, যদিও এখানে এটা নাই, তারপরে আমি একটু আলাপ করে নিই আর কি। যেমন এখানে আছে ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে ডেনড্রাইটিক সেল। ম্যাক্রোফেজ আর হচ্ছে ডেনড্রাইটিক সেল, এগুলোকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তোমাদের যাদের কাছে খাতা কলম আছে লিখে নাও, এদেরকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। স্যার সবগুলোরই বলা হয়? না না, এই যে ম্যাক্রোফেজ আর হচ্ছে ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ আর ডেনড্রাইটিক সেল এদেরকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কেন কেন কি বলা হচ্ছে এটা আমি তোমাদের বুঝিয়ে বলতেছি আর কি। ঠিক আছে, তোমরা যদি এটুকু বুঝে থাকো যে ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেলকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আমরা যদি একবারে এক্স্যাক্টলি এরকম না হলেও কিছুটা জিনিসটা এরকমই, যে বডিতে যখন একটা অর্গানিজম ঢুকে যখন প্রবেশ করে তখন কি ধরনের অ্যাকশনটা হয়। আমরা যদি আমাদের প্রতিরক্ষা সিস্টেমের সাথে চিন্তা করি, যে আমাদের প্রতিরক্ষা বাহিনী যে আছে সেই বাহিনীর সাথে যদি চিন্তা করি, তাহলে এই যে বর্ডারে সেনাবাহিনী টহল দিচ্ছে, মানে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি টহল দিচ্ছে। তারপরে ইন্টারনালি হচ্ছে যে ডিবি পুলিশ, তারপরে হচ্ছে সিআইডি, তারপরে হচ্ছে এনএসআই, এরা সারা দেশ জুড়ে আছে এবং বিভিন্ন অপতৎপরতা এগুলোর এগেনস্টে মানে তারা সবসময় দেখতেছে, তাই না? সিআইডি গোয়েন্দা পুলিশ যারা আছে তারা দেখতেছে যে হচ্ছে যে কোথাও কোনো অপকর্ম হয় কিনা, কিভাবে হচ্ছে আগে থেকে তারা হচ্ছে যে শত্রু ধরার জন্য সবসময় এরকম টহল দিচ্ছে, তাই কিনা? জি স্যার। তো এরা শত্রু ধরলে সাথে সাথে কি মেরে ফেলে? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে এরা শত্রু ধরার পর এরা দেখা যায় এটা মানে পুলিশের কাছে হস্তান্তর করে, তাই তো? তার মানে যে কোনো একটা ফরেন বডি বা ফরেন যেটা বাইরে থেকে বডিতে ঢুকছে, বডির এই যে মানে যে ইমিউন সিস্টেমের সেলগুলো বললাম, এর ভিতরে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এগুলো করে কি, যে এদেরকে ধরার পরে এদেরকে প্রেজেন্ট করে। এদেরকে ধরার পরে আমাদের যে ডিফেন্স সেল অন্যান্য আছে তার কাছে এটাকে প্রেজেন্ট করে। এই জন্য এদেরকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এরা পুলিশের কাছে দিয়ে দিল, বা হচ্ছে যে বিচারিক সিস্টেমের জন্য দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর বিচার করে সেটা ঠিক করে যে হচ্ছে যে আর কি লঘুদণ্ড হবে না গুরুদণ্ড হবে বা কি হবে, তাই তো? জি তো স্যার। আমাদের এই বডি ডিফেন্স সিস্টেমও ম্যাক্রোফেজ
এবং ডেন্ড্রাইটিক সেল এরা হচ্ছে যে বাইরে থেকে যে অ্যান্টিজেন বা মাইক্রো অর্গানিজম যেটা বডিতে ঢোকে, সেটা ঢোকার পর সেটাকে প্রসেস করে সেটাকে তার সারফেসে প্রেজেন্ট করে তারপরে হচ্ছে যে এই বিচারিক সিস্টেমের মতো এটাকে প্রেজেন্ট করার পর সেখানে টি হেল্পার সেল থাকে সেখানে এসে, যেগুলো এখানে লেখা নাই, আমি তোমাদের শুধু মানে আইডিয়া দেওয়ার জন্য, এক কথায় হয়তো তোমরা এতটা বুঝবাও না, কিন্তু তারপরে জিনিসটা জানা থাকার জন্য, যেহেতু তোমাদের এত ডিপলি পড়ানো হয় না, জাস্ট হচ্ছে যে ইন্টারেস্টের জন্য বলতেছি, যে টি হেল্পার সেলের কাছে এটা সাবমিট করার পর টি হেল্পার সেল দেখে, যে আমি তোমাদের বলেছিলাম যে হচ্ছে যে যদি এক্সট্রা সেলুলার অর্গানিজম হয় তাহলে সেখানে হচ্ছে যে হিউমারাল ইমিউনো রেসপন্স হবে, যদি অর্গানিজমটা ইন্ট্রাসেলুলার হয় তাহলে সেখানে সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্স হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি অর্গানিজমটা এক্সট্রা সেলুলার হয় তখন টি হেল্পার সেল হচ্ছে যে ওই হিউমারাল ইমিউনো রেসপন্সের জন্য কোন সেল লাগে? বি সেল। তখন বি সেলকে হচ্ছে যে মানে একটা সাইটোকাইন রিলিজ করে, একটা কেমিক্যাল রিলিজ করে, যার মাধ্যমে বি সেল পায় যে হচ্ছে যে হ্যাঁ এখানে এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন আছে। তো বি সেল পরে এখানে এসে প্লাজমা বডি তৈরি করে, সেখান থেকে অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করে ফেলে। এই একটা সিস্টেম। আরেকটা হচ্ছে যে ওই হেল্পার টি সেলের কাছে যখন সাবমিট করে, হেল্পার টি সেল যদি দেখে যে এটা ইন্ট্রাসেলুলার অর্গানিজম, তখন সে এক ধরনের কেমিক্যাল রিলিজ করে, এটাকে সাইটোকাইন বলে। এই কেমিক্যাল তখন হচ্ছে যে টি সেলকে অ্যাট্রাক্ট করে, টি সেলকে যখন আকর্ষণ করে তখন টি সেল সেখানে চলে আসে, তখন সাইটোটক্সিক টি সেল ওই ইন্ট্রাসেলুলার অর্গানিজম যুক্ত যে সেলগুলো আছে এগুলাকে ডিস্ট্রয় করে ফেলে। এবং এই প্রত্যেক ক্ষেত্রেই বি সেল যখন তৈরি হয় তখন সাথে সাথে একটা বি মেমোরি সেল তৈরি হয়, টি সেল যখন তৈরি হয় সাথে সাথে একটা টি মেমোরি সেল তৈরি হয়। কারণ আমরা জানি হিউমারাল ইমিউনো রেসপন্স, তারপরে হচ্ছে যে সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্স, এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির পার্ট। এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা ক্যারেক্টার হচ্ছে অ্যাডাপটিভ বা অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটি ক্যারেক্টার হচ্ছে যে এর মেমোরি থাকে, পরবর্তীতে যাতে এই অর্গানিজম বডিতে ঢুকলে সে সহজেই তার এগেইনস্টে অ্যাকশন নিতে পারে, এই জন্য সাথে সাথেই একটা মেমোরি সেল সেখানে তৈরি হয়ে যায়। তো সেলস অফ ইমিউনো সিস্টেমে যেটা বললাম যে বি সেল দুই ধরনের হয়, একটা হচ্ছে প্লাজমা সেল আর একটা হচ্ছে বি মেমোরি সেল। একটা হচ্ছে প্লাজমা সেল আর একটি হচ্ছে বি মেমোরি সেল। এই প্লাজমা সেল থেকে তৈরি হয় অ্যান্টিবডি, বি সেল থেকে সরাসরি অ্যান্টিবডি তৈরি হয় না, বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হয়, প্লাজমা সেল থেকে তৈরি হয় অ্যান্টিবডি। আরেকটি হচ্ছে বি মেমোরি সেল। বি মেমোরি সেল হচ্ছে যে মেমোরিটা ধরে রাখে, যে ইনফেকশন এজেন্টটা বডিতে ঢুকলো তার মেমোরিটা ধরে রাখে, বি মেমোরি সেল। সিমিলারলি চার ধরনের টি সেল হয়, একটা হচ্ছে হেল্পার টি সেল, একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল, আর একটা হচ্ছে সাপ্রেসর বা রেগুলেটরি টি সেল। রেগুলেটরি টি সেল অথবা সাপ্রেসর টি সেল বলে, এবং আরেকটি হচ্ছে মেমোরি টি সেল, যেটা মেমোরি ধরে রাখে। সাইটোটক্সিক টি সেল হচ্ছে যে সেল ডেথ, মানে ইন্টারসেলুলার অর্গানিজম যুক্ত যে সেলগুলো আছে এগুলো ডেথে হেল্প করে। হেল্পার টি সেল, এই যে হিউমারাল এবং সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্স দুই ক্ষেত্রেই হেল্পার টি সেলের ভূমিকা রয়েছে। এবং রেগুলেটরি টি সেল বা সাপ্রেসর টি সেলের কাজ হচ্ছে এই হেল্পার টি সেলের কাজ যখন শেষ হয়ে যাবে তখন এটাকে একটা নেগেটিভ ফিডব্যাক দেওয়া যায়, তোমার আর থাকার দরকার নাই। ঠিক আছে? এটা রেগুলেশন করে হচ্ছে রেগুলেটরি টি সেল বা সাপ্রেসর টি সেল। তখন মানে যখন হেল্পার টি সেলের দায়িত্ব শেষ তখন তাকে সাপ্রেস করে, এই জন্য তার নাম হচ্ছে সাপ্রেসরি টি সেল বা রেগুলেটরি টি সেল। এগুলোকে বলা হয় সেলস অফ ইমিউন সিস্টেম। স্যার আরেকবার যদি বলতেন। আমি বললাম যে বি সেল থাকে দুই ধরনের। আমরা বলি যে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, আসলে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয় না, বি সেল থেকে তৈরি হয় প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। আর আরেক ধরনের বি সেল আছে যেটাকে বলে বি মেমোরি সেল, যেটা এই মেমোরিটা ধরে রাখে যে কোন অর্গানিজমটা বডিতে ঢুকলো, তার এগেইনস্টে যে বডি অ্যাকশন নিল, সেই অর্গানিজমটা যদি পুনরায় বডিতে ঢোকে তাহলে সহজেই যেহেতু আবার সেকেন্ডারি ইমিউনো রেসপন্স হতে পারে, এই জন্য এই মেমোরি সেলটা বডিতে থেকে যায়। আরেকটি বিষয় হচ্ছে যে টি সেল এরকম আবার চার ধরনের। একটা হচ্ছে হেল্পার টি সেল, একটা সাইটোটক্সিক, একটা রেগুলেটরি এবং একটি মেমোরি টি সেল। আমি বলেছি যে হেল্পার টি সেল, কিছুক্ষণ আগে যে বললাম যে হিউমারাল ইমিউন রেসপন্স, সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স, যে ধরনের ইমিউন রেসপন্স হোক ওখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে হেল্পার টি সেলের কাছে নিয়ে যায়।
দ্যাট মিনস দুই ধরনের ইমিউনো রেসপন্সের ক্ষেত্রে হেল্পার টি সেলের ভূমিকা রয়েছে। দুই ধরনের ইমিউনো রেসপন্সের ক্ষেত্রে হেল্পার টি সেলের ভূমিকা রয়েছে। এই যে হেল্পার টি সেল, এটার কাজ হচ্ছে ওই দুই ধরনের ইমিউনো রেসপন্সে হেল্প করা। তারপর হচ্ছে সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেলের কাজ হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্সের ক্ষেত্রে ওই ইন্টারসেলুলার অর্গানিজম যুক্ত যে সেল আছে ওই সেলকে ডিস্ট্রয় করা। স্যার একটু ধীরে বললে বেটার হতো। সাইটোটক্সিক টি সেলটা হচ্ছে যে আমি বারবার বলেছি যে সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্সের ক্ষেত্রে যে সেলটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। এই সাইটোটক্সিক টি সেলের কাজ হচ্ছে ওই যে এফেক্টেড সেলটা আছে, ইন্ট্রাসেলুলার অর্গানিজম এফেক্টেড যে সেলটা আছে সেটাকে ডিস্ট্রয় করা। যেমন বি সেল বলছে এক্সট্রা সেলুলার অর্গানিজমের ক্ষেত্রে, টি সেল হচ্ছে ইন্ট্রাসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে। টি সেল এর ফাংশনটা হচ্ছে র্যাবের মতো, সরাসরি ক্রস ফায়ার। ঠিক আছে? সাইটোটক্সিক টি সেল, এই সাইটোটক্সিক টি সেল এক ধরনের টক্সিন রিলিজ করে যেটা ওই সেলের জন্য টক্সিক, এই জন্য নাম হয়েছে সাইটোটক্সিক টি সেল। আরেকটি বলেছে হচ্ছে রেগুলেটরি টি সেল। রেগুলেটরি টি সেলটি হচ্ছে যে এই যে হেল্পার সেল কি সারাক্ষণই কাজ করতে থাকবে? এর তো সারাক্ষণ কাজ করার দরকার নাই। যখন ইমিউন রেসপন্সের আর কোনো দরকার নাই, ইমিউনিটি তৈরি হয়ে গেছে, তখন এই হেল্পার সেলকে একটা ইন্ডিকেশন দিতে হবে যে তোমার আর কোনো দরকার নাই। ঠিক আছে? এটা নেগেটিভ ফিডব্যাক দিতে হয়। এই রেগুলেটরি টি সেলের কাজ হচ্ছে এটা রেগুলেশন করা, যে যখন হেল্পার টি সেলের আর দরকার থাকবে না তখন তাকে একটা নেগেটিভ ফিডব্যাক দিবে, তখন হেল্পার টি সেল প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। এটা রেগুলেশন করা হচ্ছে রেগুলেটরি টি সেল। আর আরেকটি হচ্ছে মেমোরি টি সেল। এই মেমোরি টি সেল বডিতে থেকে যায় এবং সেই মেমোরিকে ধরে রাখে যে কোন অর্গানিজমের এগেইনস্টে সে কাজ করলো। এখন আমরা দেখি যে কোন একটা ডিজিজ যদি আমরা কন্ট্রোল করতে চাই, এটা আমরা ফার্স্ট দুইটা ক্লাসে আলাপ করেছিলাম যে কোন একটা ডিজিজ যদি কন্ট্রোল করতে চাই সেখানে দুইটা মেইন প্রিন্সিপাল হচ্ছে যে একটা জিনিস যে ডিজিজ যেন আমার ফার্মে বার্ডের কাছে আসতেই না পারে, মানে ইনফেকশাস এজেন্ট যেন আমার বার্ডের কাছে আসতেই না পারে, আমার ফার্মে যেন প্যাথোজেন আসতেই না পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যদি এসে যায়, বাই চান্স এসে যায়, ঠিক আছে, তাহলে বার্ডকে সেটা রেজিস্ট করার অ্যাবিলিটি থাকতে হবে। দ্যাট মিনস বার্ডের স্ট্রং ইমিউনিটি থাকতে হবে, যাতে অর্গানিজমটা বডিতে ঢুকলেও বার্ডের মানে হেলথ স্ট্যাটাসের কারণে, ইমিউন স্ট্যাটাসের কারণে সে যেন সেটাকে ফাইট করতে পারে। একটা বিষয় হচ্ছে যে করোনা যেন আমার পর্যন্ত আসতেই না পারে। আর যদি আমি বাই চান্স ইনফেক্টেড হয়ে যাই সেক্ষেত্রে আমার বডি ইমিউনিটি যদি ভালো থাকে সেটা রিকভার করা সহজ, যেমন বলা হয় যে ইয়াংদের ক্ষেত্রে কম হয়, কারণ ইয়াংদের বডি ইমিউনিটি মানে এই সময় ইমিউন সিস্টেমটা ডেভেলপ থাকে এবং ইমিউনিটি ভালো থাকে, সেই ক্ষেত্রে মানে বডি সেটাকে রিকভার করতে পারে, নিজে থেকে ফাইট করে সেটাকে রিকভার করতে পারে। তাহলে এটা হচ্ছে ডিজিজ কন্ট্রোলের দুটো মেইন প্রিন্সিপাল। একটা হচ্ছে যে অর্গানিজম যাতে আমি এক্সপোজই না হই অর্গানিজমের প্রতি, আরেকটি হচ্ছে বাই চান্স যদি অর্গানিজমের প্রতি এক্সপোজ হয়ে যায় তাহলে আমার বডি যেন সেটাকে রেজিস্ট করতে পারে। এখন স্ট্রং ইমিউনিটি, এই স্ট্রং ইমিউনিটি কিভাবে হবে? স্ট্রং ইমিউনিটি কিভাবে হবে? অ্যান্টিবডি আচ্ছা, ভালো নিউট্রিশনের মাধ্যমে। ভালো নিউট্রিশন, ভালো এক্সারসাইজ করতে হবে স্যার। এক্স্যাক্টলি। এটা তো স্ট্রং ইমিউনিটি যদি হতে হয় তাহলে হচ্ছে যে ভালো খাবার খেতে হবে, ভালো খাবার খেতে হবে। নট নেসেসারিলি সবসময় ভালো খাবার খেলেই যে হচ্ছে যে ইমিউনিটি স্ট্রং হবে। মানে ভালো খাবার বলতে আমরা যেটা বুঝি যে হচ্ছে যে এই যে রেস্টুরেন্টে যে কাচ্চি বিরিয়ানি খেয়ে আসলাম, তারপরে চাইনিজ খেয়ে আসলাম, বার্গার খেলাম, এটা মানে ভালো খাবার না আর কি। ঠিক আছে? মানে ব্যালেন্স ডায়েট খেতে হবে, হেলদি ফুড হতে হবে। হেলদি ফুড হতে হবে, বডির জন্য হেলদি ফুড হতে হবে এবং প্রপার নিউট্রিশনটা মেনটেন করতে হবে। সেই সাথে যেটা হচ্ছে যে এক্সারসাইজ করতে হবে, হেভি এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আমার বডি অর্গানগুলো ফাংশনিং থাকবে, এবং ইমিউন সিস্টেম মানে ডেভেলপ থাকবে। যেমন হচ্ছে যে আমার গ্রামের বাড়িতে আমার চাচা থাকেন, আমার ছোট কাকা, এবং ওনারা মনে করে যে হচ্ছে করোনা এটা তাদের জন্য কোনো ভয় না।
এবং আমরা যেভাবে মনে করলাম যে হচ্ছে যে করোনা আসলে তারপরে দেখা যাবে যে আমাদের মানুষগুলা না খেয়ে মরে যাবে, বা হচ্ছে যে মানে তারা মানে চিকিৎসার অভাবে একবারে মরে যাবে, হিউজ মানুষ আক্রান্ত হবে। কিন্তু দেখা গেল যে হচ্ছে যে এই ঢাকা শহরে যে স্ল্যাম আছে, বস্তিগুলো আছে, তারপরে হচ্ছে যে আমাদের গ্রামের যে মনে করো যে এনভায়রনমেন্ট আছে, এখানে মানুষ কিন্তু ওইভাবে এফেক্টেড হয় নাই। কারণ হচ্ছে তারা যে পরিমাণে পরিশ্রম করে, তাদের পরিশ্রম করার যে এবিলিটি এবং তাদের যে এক্সারসাইজ, এই পরিশ্রমের কারণে তাদের যে বডিলি এক্সারসাইজ, এই এক্সারসাইজের কারণে তাদের ইমিউন সিস্টেম অনেক ডেভেলপ। বোঝা গেছে? সেই জন্য তাদের ভিতরে মানে এটার মানে ইফেক্টটা ওরকম হয় নাই। হয় নাই যে তা না, কিন্তু যে ধরনের মনে করা হয়েছে এরকম হয় না, এবং তারা এটা খুব বেশি ভয়ও করে না। মানে আমরা যারা মনে করে যে শুয়ে বসে থেকে খেতে খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে মানে সমস্যাটা বেশি আর কি। তো যেটা বলতেছিলাম যে স্ট্রং ইমিউনিটির জন্য গুড নিউট্রিশন লাগবে, প্রপার ব্যালেন্স ডায়েট লাগবে, সাথে হচ্ছে যে প্রপার এক্সারসাইজ করতে হবে, এবং ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে এমন কিছু জিনিস আছে, এমন কিছু ভিটামিনস আছে, মিনারেলস আছে, যারা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। যেমন তোমরা যদি করোনার সময় বিভিন্ন প্রেসক্রিপশন দেখে থাকো, আমাদের দেশে তো হচ্ছে যে প্রেসক্রিপশন এমনিতেই পাওয়া যায়। তো সেক্ষেত্রে প্রেসক্রিপশন দেখে থাকলে তোমরা দেখবা যে হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই 1 মাস ভিটামিন ট্যাবলেট খান, ঠিক আছে, বি ভিটামিন, তারপরে জিঙ্ক ট্যাবলেট খান, তারপরে হচ্ছে যে ভিটামিন সি অ্যান্টি স্ট্রেস, তাই না? ভিটামিন সি হচ্ছে স্ট্রেস রিলিভ করে, অ্যান্টি স্ট্রেস। তো ভিটামিন সি খান। তো এই জিনিসগুলো কি, এই ভিটামিন এবং মিনারেল গুলো হচ্ছে যে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। তো এরকম একই রকম বার্ডের ক্ষেত্রেও যে নিউট্রিশনের সাথে ইমিউনিটির একটা ভালো সম্পর্ক আছে, নিউট্রিশন, এক্সারসাইজ, এগুলোর সাথে ইমিউনিটির একটা ভালো সম্পর্ক আছে, এবং নিউট্রিশন প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ফাংশন অফ দ্য ইমিউন সিস্টেম। সেখানে বার্ডকে ব্যালেন্সড রেশন প্রোভাইড করতে হবে, এবং ভিটামিন ই অ্যান্ড সেলেনিয়াম, these are the two important factors for the development of immune organs properly. ভিটামিন ই এবং সেলেনিয়াম ভাইবাতে জিজ্ঞাসা করবো কিন্তু, ভিটামিন ই এবং সেলেনিয়াম, এবং বার্ডের আর্লি স্টেজ অফ লাইফ, দ্যাট মিনস হচ্ছে যে প্রথম 1 মাস সময়ের ভিতরে তাকে ভিটামিন ই এবং সেলেনিয়াম যদি বেশি পরিমাণে সাপ্লাই দেওয়া হয় এবং ফুডের সাথে প্রপারলি ব্যালেন্সলি সাপ্লাই দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে বার্ডের ইমিউন সিস্টেম ভালো গ্রো করবে এবং পরবর্তীতে ইমিউনিটি ভালো থাকবে, এবং সেটা ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার বেশি হবে ভিটামিন ই এবং সেলেনিয়ামের ক্ষেত্রে। এটা এনশিওর করতে হবে যে ডায়েটে প্রপারলি ভিটামিন ই এবং সেলেনিয়াম বার্ড পাচ্ছে কিনা। এবং ভিটামিন সি হচ্ছে অ্যান্টি স্ট্রেস। ভিটামিন ই এবং সেলেনিয়াম, তারপরে ভিটামিন সি, এগুলো হচ্ছে যে আমি যদি ভ্যাকসিনেশন দেই তাহলে তার আগে পরে দিতে হবে। ভিটামিন সি কেন দেওয়া হয়, যেমন হচ্ছে তোমরা জানো যে ডেওল চিককে যখন মানে ট্রান্সপোর্ট করে আনা হয়, আনার পরে সাথে সাথে কি দেওয়া হয় ওয়াটারের সাথে? লেবুর রস। হ্যাঁ, গ্লুকোজ, এবং হচ্ছে যে ভিটামিন সি এবং ভিটামিন মানে এই যে লেবুর রস, যেটা বললো যে লেবুর রস পানিতে দেওয়া হয়, এটা হচ্ছে যে একটা হচ্ছে গ্লুকোজ তার এনার্জির জন্য, আর একটা হচ্ছে ভিটামিন সি তার অ্যান্টি স্ট্রেস। এই যে তার ট্রান্সপোর্টের কারণে যে স্ট্রেস হলো, সেই স্ট্রেসটাকে রিলিভ করার জন্য। যেমন আমরা হচ্ছে যে গরমের দিনে বাইরে থেকে আসলে, বা আমাদের গেস্ট যখন অনেক দূরে থেকে গেস্ট আসে, আসার আগে শুরুতে আমরা মানে বাড়িতে আসলে প্রথমে কি করি, যে হচ্ছে যে লেবুর শরবত বানানো থাকে, আগে চিনি দিয়ে লেবুর শরবত বানানো থাকে। এখানেও সিমিলার রোল প্লে করে আর কি, যে হচ্ছে যে গ্লুকোজ এবং ভিটামিন সি অ্যান্টি স্ট্রেস, এবং গ্লুকোজ তার এনার্জিটা এনশিওর করে। তো এই ছিল আমাদের এভিয়ান ইমিউন সিস্টেম নিয়ে আলাপ আলোচনা আর কি। তো এখন কারো কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা? স্যার গত ক্লাসে যে স্যার প্যাসিভ আর্টিফিশিয়ালটা বলছিলেন, ওইটা যদি একটু বলতেন। প্যাসিভ আর্টিফিশিয়াল হচ্ছে, আমি বলেছি যে অ্যান্টি টিটেনাস সিরাম, আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে অ্যান্টি
টিটেনাস সিরাম। তো আমাদের যদি টিটেনাস হয়ে যায়, সাপোজ আমি বলছি যে টিটেনাসের এগেনস্টে যদি মায়ের বডিতে অ্যান্টিবডি নেওয়া থাকে, মানে ম্যাটারনাল মানে মা যদি হচ্ছে যে অলরেডি টিটেনাসের ভ্যাকসিন নিয়ে থাকে, তাহলে প্যাসিভ ন্যাচারাল যে প্রোটেকশনটা সেটা বেবি পাওয়ার কথা, কারণ মায়ের থেকে ম্যাটারনাল অ্যান্টিবডি বেবিতে ট্রান্সফার হওয়ার কথা। কিন্তু যদি না নিয়ে থাকে এবং বেবির যদি টিটেনাস হয়ে যায়, অথবা আমরা যারা অনেক সময় তোমরা জানো যে টিটেনাস যে অর্গানিজমটা দ্বারা হয় ক্লস্ট্রিডিয়াম টেটানি, সেটা একটা অ্যানারোবিক অর্গানিজম, এবং আমাদের যে কোনো কিছু কাটাছেঁড়া হলে, যদি কোনো ওন্ড হয় বা আমরা যদি কোনো অ্যাক্সিডেন্ট করি, সেখানে যদি কোনো হচ্ছে যে বড় ধরনের মেজর অ্যাক্সিডেন্ট হয়, মেজর কাটা হয়, তারপরে কোনো পড়ে থাকা ব্লেড দিয়ে বা হচ্ছে যে পড়ে থাকা এরকম কোনো দীর্ঘদিনের পড়ে থাকা জং ধরে গেছে এরকম কোনো জিনিস দিয়ে যদি কোনো ওন্ড হয় বা ইনজুরি হয়, তাহলে মেডিকেলে গেলে সবার প্রথমেই কি করে? একটা টিটি ইনজেকশন দিয়ে দেয়, তাই না? জি স্যার। টিটি ইনজেকশন দিয়ে দেয় যাতে টিটেনাস না হয়। তো এরকম যদি এটা হচ্ছে যদি না হয়, যদি হয়ে যায়, তাহলে তাহলে সেক্ষেত্রে মানে ইনিশিয়ালি মানে বডি রিকভারি করার জন্য বডিকে বাইরে থেকে অ্যান্টিবডি, রেডিমেড অ্যান্টিবডি দেওয়া হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল, প্যাসিভ আর্টিফিশিয়ালের একটি উদাহরণ, যে রেডিমেড অ্যান্টিবডি দেওয়া হয়। যেমন একটা অ্যান্টিবডি মায়েতে তৈরি হচ্ছে, মা থেকে বেবিতে যাচ্ছে। আর এটিএস, অ্যান্টিটিটেনাস সিরাম, যেটা এই সিরামের এগেইনস্টে যে অ্যান্টিবডি, এটা হচ্ছে হর্সের বডিতে তৈরি করা হয়, হর্সের বডিতে দেওয়া হয়। হর্সের বডিতে যখন টিটেনাস দেওয়া হয়, তখন তার এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা কালেক্ট করে এই অ্যান্টিটিটেনাস সিরাম আকারে, এটিএস আকারে কমার্শিয়ালি বিক্রি করা হয়। এই সিরামটা ভিতরে অ্যান্টিবডি থাকে, রেডিমেড অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডিটা যখন দেওয়া হয়, তখন এটাকে বলা হচ্ছে প্যাসিভ আর্টিফিশিয়াল। প্যাসিভ আর্টিফিশিয়াল। আমি কি বুঝাতে পারছি জি স্যার। টিটেনাস সিরামের ঘটনাটা? এটা হর্সের বডিতে হচ্ছে যে আবার টিটেনাসের কোনো সমস্যা হয় না আর কি, সে এটার প্রতি রেজিস্ট্যান্ট। আর কারো কোনো কিছু কোশ্চেন আছে? আর স্যার স্যার প্যাসিভ ইমিউনিটিতে এই যে শর্ট টাইম, এটা কিসের জন্য স্যার? এটা আরেকবার যদি প্যাসিভ ইমিউনিটি এটা তো রেডিমেড ইমিউনিটি। এটা তো হচ্ছে যে মানে লং টাইম কখন হবে? যখন আমার বডিতে মেমোরি সেল থাকবে, তাই না? আমার বডিতে যখন মেমোরি সেল থাকবে, তখন সে এটাকে লং টাইম প্রোটেকশন দিতে পারবে, কারণ পরবর্তীতে সে আসলে অর্গানিজমটাকে চিনতে পারবে। কিন্তু আমি প্যাসিভ ইমিউনিটির মাধ্যমে যে জিনিসটা পাচ্ছি, আমি কিন্তু কোনো মেমোরি সেল পাচ্ছি না, আমি শুধু রেডিমেড অ্যান্টিবডি পাচ্ছি। জি স্যার বুঝতে পারছি। বোঝা গেছে? যে অ্যান্টিবডির তো একটা মনে করে যে লাইফ স্প্যান আছে, অ্যান্টিবডির একটা লাইফ স্প্যান আছে। যে আমরা যদি ইন জেনারেলি চিন্তা করি, আসলে বিষয়গুলো এত জেনারেল না, বিষয়গুলো অনেক কমপ্লেক্স, কিন্তু আমরা যদি মানে জেনারেলি চিন্তা করি, তাহলে অ্যান্টিবডির একটা স্পেসিফিক লাইফ স্প্যান আছে। সেই লাইফ স্প্যানের পরে অ্যান্টিবডিটা হচ্ছে যে মানে ডিস্ট্রয় হয়ে যাবে বডিতে। সেরকম মেমোরি সেলগুলোর একটা লাইফ স্প্যান আছে। আমি তোমাদের বলেছিলাম সেদিন যে একটা লাইফ স্প্যান আছে, যে মেমোরি সেল যত বেশি থাকবে সেটা তত বেশি দিন প্রোটেকশন দিবে। এই জন্যই কোনো ভ্যাকসিন 6 মাস পর্যন্ত প্রোটেকশন দেয়, কোনোটা 1 বছর, কোনোটা 2 বছর পরে আবার নতুন করে ভ্যাকসিনাইজেশন করতে হয়, কোনোটা 5 বছর পর্যন্ত প্রোটেকশন দেয়, এরকম আর কি। স্যার ভিটামিন ই এন্ড সেলেনিয়ামের কাজটা স্যার আরেকবার যদি বলতেন। ভিটামিন ই এবং সেলেনিয়ামের কাজটা হচ্ছে তারা ইমিউন সিস্টেমের যে অর্গানগুলো আছে, সে অর্গান ডেভেলপমেন্টে হেল্প করে। বুঝতে পারছে? ইমিউন জি স্যার। সিস্টেমের যে অর্গানগুলো আছে, সেই অর্গান ডেভেলপমেন্টে হেল্প করে, এবং ইমিউন সিস্টেমের অর্গান যদি মানে ডেভেলপ হয় ঠিকভাবে, তাহলে ইমিউন সেলগুলো ভালোভাবে ডেভেলপ হবে, ইমিউনিটি ভালো থাকবে। এবং সেই সাথে আরেকটা ফাংশন হচ্ছে যে ফ্রি রেডিক্যালস আমাদের বডিতে যত রিঅ্যাকশন হওয়ার ফলে ফ্রি রেডিক্যালস তৈরি হয়, এই যে সুপার অক্সাইডস, এরকম ফ্রি রেডিক্যালস তৈরি হয়। এই ফ্রি রেডিক্যালস গুলো ডিস্ট্রয় করে। এবং তোমরা জানো যে হচ্ছে যে এই যে কিছু কি আছে তোমার হচ্ছে যে আমরা যে বিউটিফিকেশন মানে আমাদের তারুণ্য ধরে রাখার জন্য যে বিভিন্ন ওষুধপত্র খাওয়া হয়, ঠিক আছে?
তারুণ্য ধরে রাখার জন্য যে বিভিন্ন ওষুধপত্র খাওয়া হয়, সেই ওষুধপত্রগুলো একটা মূল বিষয় থাকে যে এই ফ্রি রেডিক্যালস গুলো ডেস্ট্রয় করা। এই সুপার অক্সাইড যে ফ্রি রেডিক্যাল আয়ন গুলো আছে সেগুলোকে ডেস্ট্রয় করা। সেগুলোকে যদি ডেস্ট্রয় করা যায় প্রপারলি, তাহলে মানুষ যে তারুণ্য তার ভিতরে আছে তার চাইতে অনেক বেশি সময় সে তরুণ থাকবে আর কি। কারণ আমাদের এই যে বয়োবৃদ্ধির একটা অন্যতম কারণ হচ্ছে এই যে বিভিন্ন শরীরের বডিতে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যে ফ্রি রেডিক্যালস গুলা তৈরি হচ্ছে, সেই ফ্রি রেডিক্যালস গুলাই আমাদের অন্যান্য সেলকে ড্যামেজ করে আর কি। জি স্যার। তো তোমরা আর হচ্ছে যে এখন 41 বাজে, তোমরা আর 3-4 মিনিট কোশ্চেন করার সুযোগ পাবা, তারপরে হচ্ছে যে আমি কোশ্চেন করবো আর কি। স্যার হেল্পার টি সেল এন্ড সাইটোটক্সিক টি সেল এটার মধ্যে তাহলে মেন পার্থক্য কি হবে? হেল্পার টি সেলটা হচ্ছে যে ইমিউন রেসপন্সে হেল্প করে আর কি, ইমিউন রেসপন্সে হেল্প করে। আর সাইটোটক্সিক টি সেল হচ্ছে একটা ইফেক্টর টি সেল। ইফেক্টর টি সেল মানে যেটা সরাসরি ইফেক্ট করে। স্যার স্যার হেল্পার টি সেলটা হচ্ছে হিউমোরাল এন্ড সেল মেডিয়েটেড দুই ইমিউন রেসপন্সে কাজ করবে। হ্যাঁ, দুই ধরনের ইমিউন রেসপন্সে এটা থাকে। সাইটোটক্সিক টি সেলটা এটা কি সেল মেডিয়েটেড রেসপন্সে শুধু মানে হচ্ছে হেল্প করবে এরকমটা? হ্যাঁ, সাইটোটক্সিক টি সেলটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্সের ক্ষেত্রে হেল্প করবে। সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্সের ক্ষেত্রে সাইটোটক্সিক টি সেল হেল্প করবে। স্যার কালকে যে আপনি ফার্স্ট লাইন ডিফেন্স বলতেছিলেন স্যার, ওগুলো স্কিন বা হচ্ছে আমাদের চোখের যে মিউকাস, এগুলো কি সব রোগের ক্ষেত্রে কি ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করবে? যে কোনো মানে এটা জেনারেলাইজড, মানে রোগের ক্ষেত্রে না, মানে রোগের অর্গানিজম যাতে বডিতে ঢুকতে না পারে এই জন্য এগুলো একটা ব্যারিয়ার। স্যার করোনার ভাইরাস যেটা, সেটা আমাদের স্কিন সেটা প্রোটেক্ট করতেছে, বাট আমাদের হচ্ছে চোখ বা হচ্ছে আমাদের নাক দিয়ে তো সেটা কোনো রকম প্রোটেক্ট করতেছে না স্যার। নাক দিয়ে প্রোটেক্ট করতেছে না একবারে এভাবে বলা যাবে না সরাসরি, যে হচ্ছে যে অর্গানিজমটা আমার নাকের ভিতরে কিন্তু অনেক সিলিয়া আছে, আমার রেসপিরেটরি ট্র্যাক্টে সিলিয়া আছে। অর্গানিজমটা কিন্তু এত ফ্রিলি, মানে প্যাথোজেনও কিন্তু এত ফ্রিলি বডিতে ঢুকতে পারে না আর কি, বুঝছো? তাদেরও কিন্তু অনেক স্ট্রাগল করে অনেক স্ট্রাগল করে বডির ভিতরে তার হচ্ছে যে প্রিডাইলেকশন সাইটে যেতে হয়, বুঝতে পারছি? তাদেরও হচ্ছে যে এই পুরো রেসপিরেটরি সিস্টেমকে পার করে তাকে সেখানে যেতে হয় ডিজিজ করার জন্য, তাই না? এবং বডিতে সে কিন্তু বিভিন্ন ইস্যুতে সে কিন্তু বাধা পায়। সেকেন্ডারি ইমিউন রেসপন্সে কি মেমোরি সেল আমাদেরকে হেল্প করে? হ্যাঁ, সেকেন্ডারি ইমিউন রেসপন্সে তো অবশ্যই মেমোরি সেল আমাদের হেল্প করে, ঠিক আছে? যে মেমোরি সেলটা থাকে সে একটা হচ্ছে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বুস্টার দেওয়া হয়, এটা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বুস্টার দেওয়া হয়। বুস্টার দিলে সেটা হচ্ছে যে সেটা একটা সেকেন্ডারি ইমিউন রেসপন্স, লং লাস্টিং ইমিউনিটি তৈরি করে, আরো অনেক বেশি মেমোরি সেল তৈরি করে। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে যখনই বডিতে হচ্ছে যে এই সেলটা আসবে, মাইক্রো অর্গানিজমটা আসবে, সাথে সাথে এই মেমোরি সেল এটাকে আইডেন্টিফাই করে ফেলবে। আইডেন্টিফাই করে এই মেমোরি সেলটা কি বি মেমোরি সেল না, মানে বি সেল না? জি, এটা তো বি সেলের একটা পার্ট, মানে যদি চিন্তা করি, অথবা টি মেমোরি সেলের একটা। যদি বি মেমোরি সেল হয়, সে সাথে সাথেই ওই মেমোরি সেলটা প্লাজমা সেল তৈরি করা শুরু করে দিবে, একটা ইন্ডিকেশন দিবে, ইন্ডিকেশন দিয়ে প্লাজমা সেল তৈরি করা শুরু করবে, এবং অন্যান্য বি সেলও প্লাজমা সেল তৈরি শুরু করলে অ্যান্টিবডি তৈরি করবে। অথবা টি সেল হলে, টি মেমোরি সেল হলে ওই সাইটোটক্সিক টি সেল তৈরি করার জন্য যে সিগন্যাল সেটা দিয়ে দিবে যে বডিতে এই অর্গানিজম চলে আসছে, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, এবং এই অর্গানিজমের এগেইনস্টে বডিকে একটা রেসপন্স দিবে। বডির সাথে সাথে সাইটোটক্সিক টি সেল তৈরি করা শুরু করবে। সেই সাইটোটক্সিক টি সেল ইউজুয়ালি থাকবে, তার চাইতে বেশি প্রোডাকশন বাড়িয়ে দেবে যাতে ওই অর্গানিজমকে যে ফাইট করতে পারে। তোমরা স্ক্রিন শেয়ারে একটা ফিগার কি দেখতে পাচ্ছ? একটা ফিগার দেখা যাচ্ছে? ফিগার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমরা যদি এই ফিগারটা দেখি তাহলে দেখো, বডি থেকে বাহির থেকে যখন একটা অ্যান্টিজেন বডিতে ঢোকে, এই যে হলুদ আর লাল, এটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন যখন ঢোকে তখন এই ম্যাক্রোফেজ, এই সেলটা হচ্ছে ম্যাক্রোফেজ, যেটাকে আমরা বলতেছি যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এটা যখন বডিতে অর্গানিজম ঢোকে, তো এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই ম্যাক্রোফেজটা
অ্যান্টিজেনকে প্রসেস করে তার সারফেসে, মানে তার সারফেসে সেটাকে হচ্ছে যে প্রেজেন্ট করে। প্রেজেন্ট করার পর দেখো যে এখানে হেল্পার টি সেল আছে, এই হেল্পার টি সেল সেটার সাথে বাইন্ড হয়। বাইন্ড হয়ে এই যে বলতেছে যে লিম্ফোকাইন্স, এই লিম্ফোকাইন্সটা হচ্ছে একটা কেমিক্যাল। এই কেমিক্যাল রিলিজের মাধ্যমে সে এটা আইডেন্টিফাই করে দেয় যে আইদার এখানে বি সেল আসবে অথবা সাইটোটক্সিক টি সেল আসবে। যদি সাইটোটক্সিক টি সেল আসে তখন সেল মেডিয়েটেড ইমিউনিটি হবে, আবার বি সেল আসে তখন হিউমারাল ইমিউনিটি হবে। এটা খুব সিম্পল একটা স্কেচ আর কি। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি, আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালে এটা নিয়ে আরো হয়তো তোমরা যারা এখানে মোটামুটি বুঝতে পারছো, প্র্যাকটিক্যালে যখন আরো বিস্তারিত আলাপ হবে তখন তোমরা আরো ক্লিয়ারলি মানে বুঝতে পারবা। এখন হচ্ছে আমার কোশ্চেনের পালা আর কি। স্যার হ্যাঁ হ্যাঁ দ্রুত বলো। স্যার টি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয় কিনা? না না, টি সেল থেকে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। টি সেল থেকে ওই যে সাইটোটক্সিক টি সেল তৈরি হয়। সাইটোটক্সিক টি সেল একটা টক্সিন রিলিজ করে, ঠিক আছে? সাইটোটক্সিক টি সেল একটা টক্সিন রিলিজ করে, যে টক্সিনটার কারণে ওই সেলটা মারা যায়। তোমাদের একটা জিনিস বলি যে হচ্ছে যে এই যে ভাইরাল ইনফেকশন হলে তোমরা জানো যে ভাইরাল হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার অর্গানিজম, মানে তার রেপ্লিকেশন বা যে কোনো কিছু করতে হলে সেলের ভিতরে থাকতে হবে। ভাইরাল ইনফেকশন হলে বা ক্যান্সার হলে মানে এটা ট্রিটমেন্টে একটা মানে সমস্যা, তাই না? এই সমস্যাটা কেন বলো দেখি। স্যার এখানে ওইটাকে ধ্বংস করতে হলে আমার বডির নিজের সেলগুলো স্যার ধ্বংস হয়ে যাবে। এক্স্যাক্টলি, এখানে যে ঘটনা ঘটে যে ইনফেক্টেড সেলকে যখন মারতে যায়, এটা যেহেতু ইন্ট্রাসেলুলার সেলের ভেতরে থাকে, ইনফেক্টেড সেলকে যখন মারতে যায় তখন দেখা যায় আমার মানে হেলদি সেলও কিছু ডিস্ট্রয় হয়ে যায়, তাই না? সাইটোটক্সিক টি সেল এরকম যে ভাইরাস ইনফেক্টেড সেলকে যখন মারতে যায়, ভাইরাস ইনফেক্টেড সেলও যেমন মারা যায়, আশেপাশে এরকম কিছু মানে নরমাল সেলও মারা যেতে পারে। এই যে কেমোথেরাপির জন্য যেমন হয়, এটা সাইটোটক্সিক টি সেল। এই ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। অ্যান্টিবডি তৈরি হয় হচ্ছে যে হিউমারাল ইমিউন রেসপন্সের ক্ষেত্রে, এবং বি সেল থেকে প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি। আর শুধু ভাইরাস ইনফেক্টেড এর ক্ষেত্রে এরকম হবে না, ক্যান্সার ইনফেক্টেড সেলের ক্ষেত্রেও মনে করো যে এরকম মানে এই সেল মেডিয়েটেড ইমিউনিটি হতে পারে। তারপরে আরেকটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে ম্যাটারনাল অ্যান্টিবডির একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। এই যে প্যাসিভ ইমিউনিটিটা আমরা পাই কোন অর্গানিজমগুলোর এগেইনস্টে ম্যাটারনাল অ্যান্টিবডি ট্রান্সফার হয়, এই জিনিসটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। আদারওয়াইজ যেটা হয় ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, আমরা যখন ভ্যাকসিন দিতে যাব, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমার যদি আগে থেকে ম্যাটারনাল অ্যান্টিবডি থাকে আর আমি যদি ভ্যাকসিন দেই, তাহলে কোনো কাজ হবে না স্যার, ওইগুলা ডিস্ট্রয় হয়ে যাবে আগে। হ্যাঁ, কারণ অ্যান্টিবডি আছে আর আমি বাইরে থেকে অ্যান্টিজেন দিছি, দুইটা মিলা কি হয়ে যাবে? দুইটা মিলা কাটাকাটি হয়ে যাবে, দ্যাট মিন্স নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমি দেখা গেল যে হচ্ছে যে আমি এই নিউক্যাসল ডিজিজের ভ্যাকসিন দিছি বার্ডে, এখন বার্ডের থেকে হচ্ছে যে সাপোজ কথার কথা আর কি, এটা এমনি বোঝানোর জন্য, বার্ডে এখন প্যারেন্ট স্টকে দেওয়া আছে, তাহলে তার হচ্ছে যে ডিওলচিক তার ভিতরে এটা একটা অ্যান্টিবডি ধরলাম গ্রো করে। তো অ্যান্টিবডি যদি গ্রো করে, এখন আমি যদি এবং এই অ্যান্টিবডিটা হচ্ছে 14 দিন পর্যন্ত থাকে, 14 দিন পর্যন্ত থাকে, তার মানে 14 দিন পর্যন্ত সে এমনি হচ্ছে প্রোটেকশন পাবে, ঠিক আছে? এখন ইন দা মিন টাইম যদি আমি 3 দিনের দিন ভ্যাকসিন করে দেই, 3 দিনের দিন ভ্যাকসিন দিয়ে দিলাম বা 7 দিনের দিন ভ্যাকসিন দিয়ে দিলাম, তাহলে পরে আমি নিশ্চিন্তে বসে থাকলাম যে হচ্ছে যে ভ্যাকসিন তো আমি দিছি, কোনো সমস্যা নাই। কিন্তু ভ্যাকসিন দিলে কি সেখানে কাজ হবে? এখানে ভ্যাকসিন ফেল করবে। কারণ হচ্ছে যে ম্যাটারনাল অ্যান্টিবডি থাকা অবস্থায় যদি ভ্যাকসিন দেওয়া হয়, তো ম্যাটারনাল অ্যান্টিবডি ভ্যাকসিনকে নিউট্রালাইজ করে দিবে। আলটিমেটলি বডিতে কোনো হচ্ছে যে মানে ইমিউন রেসপন্স বা হচ্ছে যে মেমোরি সেল এটা তৈরি হবে না, সেক্ষেত্রে ভ্যাকসিন ফেল করবে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই জন্য এটা বলে যে হচ্ছে যে ম্যাটারনাল অ্যান্টিবডি প্রেজেন্স আছে কিনা এটা খেয়াল রাখতে হবে আর কি। বা কতদিন স্যার সেক্ষেত্রে 14 দিন পরে দিতে হবে ভ্যাকসিনটা? হ্যাঁ 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 হ্যাঁ, সেক্ষেত্রে লেটার স্টেজে মানে 12 থেকে 14 দিন এই জায়গায়, কারণ ওই ম্যাটারনাল অ্যান্টিবডির পরিমাণটা তো আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে?
এবং এটা বিষয় হচ্ছে যে রিসার্চাররা মানে এটা নিয়ে তো টেনশনের কিছু নাই, রিসার্চাররা অলরেডি রিসার্চ করে মানে আমাদের নন ইনফেকশন ডিজিজ যেগুলো আছে যেগুলো ইকোনমিক ইম্পর্টেন্ট সেগুলোর এগেইনস্টে রিসার্চ করে তারা অলরেডি বের করে ফেলছে যে কোনটার ক্ষেত্রে ম্যাটারনাল অ্যান্টিবডি পাস হয় এবং সেটা কতদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারে ম্যাটারনাল অ্যান্টিবডিটা, সেক্ষেত্রে ভ্যাকসিনেশনটা কখন দিতে হবে এটা মানে অলরেডি তারা রুটিন ডেভেলপ করে ফেলছে। কিন্তু তার পিছনে যে বেসিক রিজনটা কি সেটা নিয়ে আমরা একটু আলাপ করলাম আর কি। আইডি 067। ইয়েস স্যার। হ্যাঁ সোলাইমান, তুমি আমাকে হচ্ছে যে যে ইনএট ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে একটু পার্থক্য বলো আর কি। যে কেন এটাকে ইনএট ইমিউনিটি বলে, কেন এটাকে অ্যাডাপটিভ ইমিউনিটি বলে? স্যার ইনেট ইমিউনিটি মানে ফার্স্ট লাইন ডিফেন্স। হ্যাঁ ফার্স্ট লাইন ডিফেন্স। তুমি ইনএট ইমিউনিটির কয়েকটা মানে এই যে ফার্স্ট লাইন ডিফেন্স কেন বলা হয় এটা একটু আমাকে বুঝায় বলো দেখি। স্যার আমাদের যে বডির ব্যারিয়ার আছে ওইটা হচ্ছে মানে আমাদের বডির স্কিন, এখানে স্কিন প্রোটেক্ট করে বিভিন্ন অর্গানিজম এন্টার করা থেকে, এর জন্য ফার্স্ট লাইন বলা হয়। এই যে আমি তোমাকে সহজ করে দিই আর কি, ঠিক আছে? এটা যেহেতু পরীক্ষা না আমি তোমাকে সহজ করে দিই অপশন যে হচ্ছে যে আমি বলবো তুমি যার সাথে উত্তর দিবা যে অ্যাডাপটিভ ইমিউনিটি আর স্পেসিফিক মানে অ্যাডাপটিভ ইমিউনিটি আর হচ্ছে ইনএট ইমিউনিটি এর ভিতরে কোনটা স্পেসিফিক কোনটা নন স্পেসিফিক? স্যার হ্যাঁ ইনেট স্পেসিফিক। ইনএট হচ্ছে স্পেসিফিক আর অ্যাডাপটিভ হচ্ছে নন স্পেসিফিক, তাই না? গুড। তারপরে কোনটাতে মেমোরি সেল থাকে কোনটাতে মেমোরি সেল থাকে না? স্যার ইনেটে মেমোরি সেল থাকে। ইনএটে মেমোরি সেল থাকে এবং অ্যাডাপটিভে মেমোরি সেল থাকে না। ঠিক আছে, গুড। আরেকটি হচ্ছে যে কি বলো কোনটা কোনটা দ্রুত কাজ করে কোনটা একটু দেরিতে কাজ করে? আর ইনেটে হচ্ছে ফাস্ট কাজ করে আর অ্যাডাপটিভে হচ্ছে যে একটু স্লো রেসপন্স হয়, তাই না? ইয়েস স্যার। ঠিক আছে, গুড, ভেরি গুড। আইডি 150 আইডি 150 1803150। হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ? তোমার এখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে। যাই হোক তুমি একটু বলো যে হচ্ছে যে এই যে সোলাইমান যে কথাগুলো বলছে সেগুলো সত্য কিনা। তুমি কি তোমার হচ্ছে যে হেডফোনটা অথবা হেডফোনটা খুলে কথা বললেও মানে ভালো শোনা যাবে? তারপর বাসে গেলে কাজ হচ্ছে তো হেডফোন খুলে কথা বললাম বাট কোনো কাজ হচ্ছে না। আচ্ছা তুমি শুধু বলো যে হচ্ছে যে সোলাইমান যেটা বলছে সেটা সত্য কি অসত্য? স্যার ওটা ঠিক। হ্যাঁ স্যার ওটা ঠিক আছে। ওটা ঠিক আছে, এক্স্যাক্টলি, ভেরি গুড। দ্যাট মিন্স তোমার আন্ডারস্ট্যান্ডিং ও খুবই মানে আনক্লিয়ার আর কি। সোলাইমান যেটা কথা বলেছে ঠিক আছে, আমি আরেকজনকে কোশ্চেন করবো আর কি। আইডি 133 আইডি 133 17 সেশনের 133 17 সেশনের আইডি 133। ঠিক আছে দেখতেছি 17 সেশন আইডি 133 আইডি 102 18 সেশন আইডি 102। জি স্যার। হ্যাঁ তো তুমি কি বলো যে হচ্ছে যে সোলাইমান যেটা বলছে সেটা কি ঠিক আছে? না স্যার, শুধু স্যার বলছে যে ফাস্ট রেসপন্স করে এই কথাটা ঠিক ছিল, এই বাকি কথাটা ঠিক ঠিক ছিল ছিল না। বাকি যে দুইটা বিষয় আছে দুইটা বিষয়ে একটা জিনিসও ঠিক নাই। অপোজিট বলছে স্যার একদম। হ্যাঁ দ্যাট মিন্স হচ্ছে যে ইনএট ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক আর অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে স্পেসিফিক। জি স্যার। আর যেটা হচ্ছে যে মেমোরি সেল থাকে হচ্ছে যে অ্যাডাপটিভ ইমিউনিটিতে।
জি স্যার। আর মেমোরি সেল থাকে না হচ্ছে ইনেট ইমিউনিটিতে। তো যাই হোক, আমি আজকে আর খুব বেশি কোশ্চেন করবো না, ক্লাসের সব একবারে শেষের দিকে। আমি তোমাদের যে সিআর আছে 4 জন, শাহানুর, জি স্যার। শাহানুর, তারপরে প্রান্ত আমার সাথে যোগাযোগ করে, প্রান্ত, তারপরে সিয়াম তো সে ফ্যামিলি ট্যুরে আছে। ভালো অনলাইন ক্লাসের একটা ভালো দিক যে হচ্ছে যে যে অবস্থায় আছে হচ্ছে যেটা অন করে রাখা যায়। তবে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে মানে সিস্টেমেটিক ওয়েতে এসে বলবো আর কি, যে অনলাইন ক্লাসে এক সময় তোমাদের ক্লাস মনে হবে এবং মনে হবে যে আমার এই সময়ে আমাকে এমন জায়গায় থাকতে হবে, এমন ভাবে থাকতে হবে যে আমি ক্লাসে আছি এবং যে কোনো সময় আমার সাথে হচ্ছে যে ইন্টারাকশন হতে পারে। এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা অ্যাডাপ্ট করতে পারবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে শাহানুর তোমার হচ্ছে যে আমাকে তোমাদের সিআর দের হচ্ছে